আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 50 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়ে শুনছেন? ঈশানীর চলমান পা দুটো স্থির হলো। এই লোক তো সেদে তার সাথে কথা বলে না, তাহলে আজ পথ রোধ করলো কেন? ঘুরে তাকিয়ে মুখমণ্ডল স্বাভাবিক রেখে অনেকটা ভাবের সহিত বলল, আপনি কি আমাকে কিছু বলছেন ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট? অদ্ভুত সম্বোধন। আমলে নিল না নাসিম, ডেকেতে উঠল, কিন্তু এখন কি বলবে? গলা খাকারি দিয়ে নিজেও স্বাভাবিক থেকে জবাব দিল, এখানে তো আপনি ছাড়া কেউ নেই, তার মানে আপনাকেই ডেকেছি। ঈশানী তারা দেখিয়ে বলল, তা বলুন কি বলবেন? এই মেয়ের এত তারা কিসের? তাকে দেখলেই তো ইনিয়ে বিনিয়ে তার নিকট আসে। তাহলে আজ কি হলো? কি বলবো এখন বুঝতে না পেরে আদেশ স্বরূপ বলে উঠল, আমার জন্য এক কাপ কফি করে আনন্দ মিস। ঈশানী অদ্ভুত নজরে তাকালো, সিঁড়ি থেকে এক পা নেমে নাসিমের মুখোমুখি দাঁড়ালো, নাক মুখ কুচকে কটাক্ষের স্বরে বলল, আমাকে কি আপনার বউ মনে হয় যে এভাবে অর্ডার দিচ্ছেন? নাসিম যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বউ শব্দটা যেন কানের ভেতর বেজে চলল অবিরত। এখানে দাঁড়িয়ে আর কথা বলার ইচ্ছা হলো না, কিন্তু মেয়েটাকে জবাব দিতেও ভুলল না। মেয়েটাকে পাশ কাটিয়ে ওপরের দিকে যেতে যেতে তাচ্ছিল্যের স্বরে বলে গেল, আপনাকে আমার এবারের চাকরানি মনে হয় তাই বলেছিলাম, সরি। আমিও ভুলে গেছিলাম যে আমি যার তার হাতের চা খাই না। সময়ের সাথে নাসিমের মুখখানা আর দেখা গেল না। ঈশানের অধরকুণে তাচ্ছিল্যর হাসি লেপ্টে আছে। সে জানতো এমনই জবাব আসবে, তবুও কি এক মুহূর্তের জন্য মনের আশা জেগেছিল যে ছেলেটা বলুক আপনি আমার বউ নন, কিন্তু বউ করতেও সমস্যা নেই। ঈশানীর আঁখে দুটো ছলছল করে উঠল। সেও কিসব ভাবে, এসব তার জন্য ভাবাই সার, বাস্তবে আর পাচ্ছে কই। নিজেও আর সেখানে দাঁড়ালো না, চিল্লিয়ে রাগের কষ্টের বহির্প্রকাশ ঘটালোও না। চোখের কোণে জমাকৃত অশ্রু এক পলক আঙুলের সাহায্যে মুছে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো মেয়েটা। আর এদিকে ছাদের প্রান্তে পা ঝুলিয়ে বসে আছে রোনাক। শীতল বাতাসে শুয়ে যাচ্ছে শরীর আর মন। আকাশে তেমন তারার দেখা মিলছে না, চাঁদটাও থেকে থেকে ঢেকে যাচ্ছে। আকাশের গায়েও মেঘ জমেছে বোধহয়, ঠিক তার মতো। অনুশোচনায় দগ্ধ হওয়া মন যেন মেঘমেদুর আকাশ দেখে আরো ভারাক্রান্ত হয়ে উঠল। নাসিম ছেলেটাও কল কেটে দেওয়ার পর থেকে এখানে এসে একা একাই বসে রাত্রিবিলাসে মগ্ন হয়েছে। থেকে থেকে ভেতর থেকে একটা হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসছে। পাশে কারো বসার শব্দ পেয়ে ঘুরে তাকিয়ে দেখলো না রুনাক, কেবল মুখে উচ্চারণ করলো, ভালো তো আমি তোকেও কখনো বাসিনি, তবুও একবার ডাকতেই কেন চলে আসিস? তোরা সবাই এত ভালো মানুষ কেন? এত ভালো মানুষের ভিড়ে নিজেকে কেমন বেখাপ্পা লাগছে। ছেলেটার কণ্ঠস্বর নরম, কিন্তু শব্দের মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন অনুধাবন করতে সক্ষম হলো নাসিম। নিজের সাথে নিয়ে আসা ব্যাগটা রাখলো পাশে। রুনাকের মতো নিজেও দূর আকাশে তাকিয়ে হাস্যমুখে জবাব দিল, তোমার আজাইরা ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। ভালো আমরা কেউই নই, সবার মাঝে কোনো না কোনো কমতি আছে। এসেছি কারণ মনে হলো এই মুহূর্তে তুমি নিজেকে একা মনে করছো। এই একা থাকার কষ্টটা আমার থেকে ভালো কে জানে বলো? সর্বোপরি তুমি আমার ভাই হও, আসতে তো হতোই। কথার পিঠে রুনাক হঠাৎ বলে উঠল, নিজের মা বাবাকে কখনো খুঁজে পেতে ইচ্ছে করে না তোর? কখনো ইচ্ছে হয় না এই একাকিত্ব ঘুচাতে? কোনো ভাবনাতীত প্রশ্ন যেন করে বসেছে রুনাক। নাসিমের গলা শুকিয়ে এলো, বুকের বাপাসটায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো, কিন্তু মুখের হাসিটুকু মলিন হতে দিল না নাসিম। সেভাবে শান্তস্বরে জবাব দিল, কাদের খোঁজার কথা বলছো তুমি? যারা আমাকে জন্ম হতেই কোনো এক আস্থা করে ফেলে রেখেছিল, তাদের আমি চিনি না, আর চিনতেও চাই না। আছে তো আমার একটা পরিবার, আন্টির মতো মা আছে, আঙ্কেলের মতো বাবা আছে, তোমার মতো আজাইরা ভাই আছে, মেঘের মতো একটা বোন আছে, ভাবি আছে, সর্বোপরি আমাকে আগলে রাখার মতো বড় ভাই আছে একটা। আর কি চাই বলো? আমি এদের সাথেই সুখী। রুনাক বলল, তাহলে এ বাড়িতে বরাবরের মতো থেকে যাস না কেন? নাসিম এবার রুনাকের মুখের দিকে তাকালো। এখনো তো তারা সাইপাস কিছু খায়নি, তার আগে ছেলেটা এত অদ্ভুত অদ্ভুত কথা বলছে কেন আজ? তেসরা কণ্ঠে বলে উঠল, নিশ্চয়ই এসব প্রশ্ন করার জন্য আমাকে ডেকে আনোনি, যা বলার দ্রুত বলো। বলে নিজের সাথে নিয়ে আসা ওয়াইনের বোতল বের করলো। আসার পথে নিজের চিলেকোঠায় রুম থেকে প্রয়োজনীয় জিনিসও নিয়ে এসেছে সে। ওয়াইন গ্লাসে ঢেলে রুনাকের নিকট একটা এগিয়ে ধরলো। রুনাক তা হাত বাড়িয়ে নিতে নিজের জন্য একটা নিয়ে মুখে দিল নাসিম। রুনাক এবারেও নিজের কথা কিছু বলল না, বরং নাসিমের উদ্দেশ্যে শুধিয়ে বলল, ভালোবাসিস কাউকে? মুখে দেওয়া ওয়াইনটুকু ছিটকে বেরিয়ে এলো। কেসে উঠল নাসিম, এমন একটা প্রশ্ন শ্রবণ করে। রুনাক এতেও নাসিমের পানে তাকিয়ে দেখলো না, নিজের মতো ওয়াইনে চুমুক দিতে ব্যস্ত। নাসিমকে চুপ করতে দেখে পুনরায় বলল, জবাব দিচ্ছিস না কেন? নাসিম কি জবাব দিবে বুঝে পেল না। মনে হলো এখানে এসে সে বড্ড ভুল করে ফেলেছে। ছেলেটা তার পিছু কেন পড়েছে? কিন্তু বারবার একই প্রশ্ন করায় নাসিম যেন কারো চিন্তায় মগ্ন হলো। কারো এক মায়াবী কায়া চক্ষু সম্মুখে ভেসে উঠল। বুকের বাপাসটায় টিপ টিপ শব্দ ক্রমাগত বেড়ে চলল। নাসিম জবাব দিতে চাইল না, এবারেও কথা ঘোরাতে বলে উঠল, কি সব আজাইরা প্রশ্ন করছো তুমি? এত ভালোবাসা আবার কি জিনিস? এই পর্যায়ে রুনাক শান্ত দৃষ্টিতে নাসিমের পানে ফিরে তাকালো। গলার স্বর শক্ত করে বলল, থাপ্পড় চিনিস? হ্যাঁ বা না এক কথায় জবাব দে, সত্যিটাই বলবি, কারণ আমার কিছু জানার আছে। রুনাকের চোখে চোখ রাখতে পারল না নাসিম। দৃষ্টি অন্যদিকে সরিয়ে জুড়ে একটা শ্বাস টেনে নিল নিজের ভেতর। নিজের মাঝে শক্তি জুগিয়ে ছোট করে বলল,
হয়তো ভালোবাসবো না করেও তাকে ভালোবেসে ফেলেছি। সত্য শুনে রুনাকের মুখে হাসি ফুটল, আরও খানিকটা ওয়াইন গলদকরণ করে দূরে আসমানে দৃষ্টি নিবদ্ধ করে বিড়বিড়িয়ে বলল, ঠিকই বলেছিস, না চাইতেও ভালোবাসা হয়ে যায়। কেন হয় বলতো? শুধু আমাদের কষ্ট দেওয়ার জন্য? আচ্ছা এটা বল, তুই যাকে ভালোবাসিস সেও কি তোকে ভালোবাসে? নাসিম নিজের মতো করে বলে উঠল, হয়তো বাসে, আবার হয়তো সবকিছু তার পাগলামো হতে পারে। তবে এতটুকু বলতে পারি, তাকে পাওয়া ওই চাঁদকে হাতে পাওয়ার মতো, যা অসম্ভব। রুনাক কিছুটা আশ্চর্য হলো, অবাক হয়ে বলল, তাকে পাওয়া অসম্ভব কেন? প্রপোজ করেছিস তাকে? নাসিম কেমন করে হাসলো, হঠাৎ করে সেখানে এক হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ল, দুহাত রাখলো মাথার নিচে। দু একটা যা তারার দেখা মিলেছে, তাই যেন গুনার বৃথা চেষ্টা করলো সে। পরক্ষণে আর চোখে রুনাকের পানে তাকিয়ে বলে উঠল, ভালোবাসা যোগ্যতা না লাগলেও তাকে পাওয়ার জন্য যোগ্যতা লাগে জানো। অনেকে বলে ভালোবাসা জাতপাত মানে না, এটা যেমন সঠিক তেমন এটাও ঠিক। যোগ্যতা অনুসারে তেমন কাউকে পছন্দ করা উচিত। যোগ্যতার বাইরে কিছু চাইলে শুধু কষ্টই থাকে নসিবে। রুনাক বলল, তুই তো অনেক বুঝদার ছেলে, তা বুঝে শুনেও কেন এমন কাউকে ভালোবাসতে গেলি? নাসিম আবার ফিক করে হেসে উঠল, এই ছেলের আজ কি হয়েছে কে জানে। পুনরায় প্রশ্নের পিঠে জবাব দিল, ওই যে বললাম ভালোবাসা এত ভেবেচিন্তে হয় না, তবে তাকে পাওয়ার আশা কখনো রাখি না। আচ্ছা তাহলে কি নাসিমেরও ঠিক তেমন কষ্ট হয় যা আজ বা বিগত দিনগুলোতে তার হচ্ছে? ছেলেটা তো আরো একা থাকে, খুব করে ছটফটাই বুঝি। এত না পাওয়ার মাঝেও যাকে ভালোবাসলো তাকেই নাকি পাবে না, তাহলে এর কষ্ট ঠিক কতখানি? তার থেকেও বেশি নাকি কম? নিজের মতো ভাবতে ব্যস্ত হলো রুনাক। প্রশ্ন চেপে রাখতে না পেরে শুধিয়ে বলল, এই যে তাকে পাবি না বলছিস, এটা ভেবে কষ্ট হয় না? নাসিম বলল, আমাদের অনেকের জীবনে অনেক অপূর্ণতায় পরিপূর্ণ থাকে রুনাক ভাই, আর এসব অপূর্ণতার মাঝে আমাদের সুখ খুঁজে নিতে হয়। ভালোবাসা মানে এই নয় যে তাকে পেতেই হবে। ভালোবাসা মানে সে যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, শুধু ভালো থাকুক। সে ভালো থাকার সুখে থাকাই আমাদের সুখ। রুনাকের আজ মনে হলো এসব ভালোবাসার মারপ্যাচ তার এখনো বোঝা হয়নি। ভালোবাসা অনেক গভীর, আর তার পাশে বসা এই ছেলেটাও কোনো এক মেয়েকে গভীর ভালোবাসে। অনেক বুঝদার এই ছেলেটা, সাথে অনেক বড় মনেরও। প্রিয়তা ঠিকই বলেছিল, তার অনেক টাকা পয়সা ঐশ্বর্য থাকলেও মানুষকে বোঝার মতো তার একটা মন নেই। জানতে ইচ্ছে হলো কোন মেয়ে এত সৌভাগ্যবতী যাকে এই ছেলে এতটা গভীরভাবে ভালোবাসে। এবারও প্রশ্নটা করেই বসলো, কাকে ভালোবাসিস তুই? কোথায় থাকে সে? নাসিমের অন্তরাত্মা কেঁপে উঠল, চোখের তারায় যেন মেয়েটার নাম স্পষ্ট ভেসে উঠল। তবে মুখে তার নাম আনাও যে তার জন্য শাস্তি স্বরূপ। কি করে নেবে সেই নাম? কখনো সম্ভব নয়। সে থাকবে শুধু তার মন জুড়ে, কেউ জানবে না, সে জানতেও দিবে না। এই যে রুনাককে এত এত কথা বলল, এর একটাই কারণ, ছেলেটার কাল সকালে নেশা কেটে গেলে অনেক কিছু ভুলে যাবে। নাসিম শোয়া থেকে উঠে বসলো, ভাবলো এখানে আর থাকবে না। এদিকে রুনাক জবাব পাওয়ার অপেক্ষায়। শব্দ তো শুনতে পেল, তবে নাসিমের গলার নয়। স্বর শুনে দুজনেই পিছু ঘুরে তাকালো। দুটোকে এখন যদি ধাক্কা মেরে এই ছাদ থেকে ফেলে দেই তাহলে কেমন হবে? রোজ রোজ বাড়িতে বসে এসব গেলার সাহস হয় কি করে তোদের? কথাগুলো রাগী কণ্ঠে বলতে বলতে তাদের নিকট এগিয়ে এলো রুদ্ধ। ভাইয়ের মুখের উপর তখন আসবে না বললেও ঠিক এসেছে। বুঝেছিল তার ভাইটার কিছু হয়েছে, তাহলে সে কি করে না এসে থাকতো? তবে বউকে ঘুম পাড়িয়ে রেখে আসতে কিছুটা দেরি হলো। অনুমান করেছিল ভাই ছাদে আছে, তাই এখানে আগে এসেছে। তবে এসেই দুটোকে একসাথে এভাবে পাবে তা ভাবেনি। নাসিম ভাইকে রাখতে দেখে ভয় পেয়ে গেল, নিজের সাফাই গাইতে গাইতে বলে উঠল, আমি এসব রুনাক ভাইয়ের জন্য এনেছিলাম, বিশ্বাস করো। রুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। রুনাক আজ ভাইকে ভয় পেল না, পেলেও তা বোধহয় মনকষ্টের নিচে চাপা পড়ল। তবুও সাফাই গাইতে গাইতে নির্লিপ্ত স্বরে বলল, আমি ওকে এসব আনতে বলিনি, শুধু ওকে আসতে বলেছিলাম, তবে আমি খুশি হয়েছি। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, এগিয়ে গিয়ে নিজেও দুপা ঝুলিয়ে বসলো দুই ভাইয়ের মাঝে। রুনাকের উদ্দেশ্যে বলল, কেন ডেকেছিলি বল? এমন দেবদাসের মতো লাগছে কেন তোকে? কি হয়েছে? ভাইয়ের প্রশ্নের পিঠে আকস্মাৎ জিজ্ঞেস করে উঠল রুনাক। একটা সত্যি কথা বলতো ভাইয়া, যদি ভাবিকে ভালো না বাসতি তাহলে কি প্রথম দেখাতেই অমন সত্যি জানার পর তাকে বিয়ে করতে চাইতি? তোরও কি এমন রিয়াকশন হতো যেটা আমি করেছিলাম? রুদ্ধ ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে। তার মনোভাব বোঝা দায়, কিন্তু একটা প্রশ্নই যেন সব বুঝে গেল যে তার ভাইয়ের কি হয়েছে। ভাইয়ের কথায় জবাব না দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, প্রিয়তা প্রত্যাখ্যান করেছে তোকে তাই না? কারণটাও স্পষ্ট, এই জন্য প্রিয়তাকে আমার এত ভালো লাগে। মেয়েটা মুখের ওপর সবকিছু নির্ভয়ে বলে দিতে পারে, আমার বউটার মতো ভীতু নয়। ভাই তাকে নিয়ে মজা নিচ্ছে দেখেও কিছু এলো গেল না রুনাকের, কেবল জবাব জানতেই উদ্গ্রীব হলো। শান্ত স্বরে বলল, জবাব দে ভাইয়া। রুদ্ধ নাসিমের পানে তাকিয়ে দেখলো সেও জবাব শুনতে উৎসুক। সেও আবার শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ চাইতাম, যদি ওটাই আমাদের প্রথম দেখা হতো। তবুও সত্য জানার পর তার প্রতি আমার ঘৃণা হতো না। ভাবতে পারিস মিথ্যা বলছি, কিন্তু আমার ভাবনা আর তোর ভাবনা অনেকটা আলাদা। মানুষ ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারলে ধর্ষিতাদের কেন নয়? সে তো নিজে যায়নি রেপ হতে, ডেকে বলিনি আসো আমার সম্মান নষ্ট করো। মানুষ তো বেশ্যাকেও সুযোগ দেয়, তাহলে এই নিরপরাধ মেয়েগুলো কেন সুযোগ পাবে না? কেন একটা সুন্দর জীবন তারা আশা করতে পারে না?
ভাইয়ের কথায় যেমন মুগ্ধ হলো, তেমন ভাইয়ের এই সুচিন্তা ভাবনা যেন আরো অপরাধবোধ আরো খানিকটা বাড়িয়ে দিল। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসতে চাইলো, তবুও জানার প্রয়াস করে বলল, যখন তোর সামনে ভাবিকে কেউ ছোট করে তখন তোর লজ্জা করে না এমন একটা মেয়েকে নিজের জীবনে জায়গা করে দেওয়ার জন্য? রুদ্ধরাজ রাগ হলো না ভাইয়ের প্রতি, সে নিজে এতটাও সুপুরুষ নয়, কিন্তু ভাইয়ের সেই আচরণ তার বউকে ধর্ষিতা বলায় খুব রাগ হয়েছিল। প্রিয়তা নিশ্চয়ই এমন কিছু বলেছে যাতে তার ভাইটা অনুশোচনায় দগ্ধ হচ্ছে, এটাও খারাপ লাগলো না? মাঝে মাঝে কারো ভুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রয়োজন। মনে হলো প্রিয়তা সেই কাজটা করেছে, নিজেও সুযোগ পেল ভাইকে বোঝানোর। অনেক সাধনার পর কোনো জিনিস নিজের করে পাওয়ার মতো আনন্দ অনুভব করে একটা মুক্তঝরা হাসি ফুটলো রুদ্ধর অধর কোণে। গভীর স্বরে জবাবস্বরূপ বলল, নিজের ভালোবাসাকে মেনে নিতে যদি লজ্জা হয় তাহলে ভালোবাসার সার্থকতা কোথায়? আমি তাকে ভালোবাসি মানে তার সবকিছুকে, তার সমস্তটুকুকে আমি ভালোবাসি। আর যারে ভালোবাসি তারে গ্রহণ করাতে লজ্জা নয়, গর্ব হওয়া উচিত, ভাগ্যবান হওয়া প্রয়োজন। সেদিক থেকে আমি ভাগ্যবান পুরুষ, তাকে যে নিজের করে পেয়েছি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।